হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো এসএসসি 26 ব্যাচ তোমাদের কিছুদিন আগেই টেস্টের হয়তোবা রেজাল্ট দিছে। তো আমরা যখন জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের টেস্টের রেজাল্ট নিয়ে আসলে তোমরা স্যাটিসফাইড কিনা। সো ২ ধরনের আসলে মানুষজনই দেখা গেছে। অনেকেই বলছো হ্যাঁ, তোমার টেস্টের রেজাল্টে তুমি স্যাটিসফাইড, অ্যান্ড অনেকে স্যাটিসফাইড না। অ্যান্ড এসএসসিতে কিন্তু দেখা যায় যে প্রচুর মানুষজন কিন্তু টেস্টের পরের যে সময়টুকু থাকে ৩ মাস বা ৪ মাস, তোমাদের যদি ভাগ্য ভালো থাকে আরো কিছু সময় বেশি পাইতে পারো আর কি। এই সময়টুকুতে কিন্তু অনেকেই কামব্যাক দেয়। কারণ এসএসসির যে সিলেবাস, ট্রুলি স্পিকিং কেউ যদি খুব মনোযোগ দিয়ে কয়েকটা মাস কারো গাইডেন্সের মধ্যে থেকে পড়ে, তাহলে কিন্তু খুব ভালো মতো কভার করা কিন্তু পসিবল। অ্যান্ড তোমাদের যেহেতু আরেকটু এক্সট্রা সুযোগ হচ্ছে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাসে কিন্তু এই জিনিসটা আরো বেশি পসিবল যে খুব ভালো একটা রেজাল্ট করার। যদিও এতদিন পর্যন্ত কেউ তেমন একটা কিছু না পড়ে থাকো, আর কেউ যদি কিছু কিছু পড়ে থাকো বা খুব ভালো কিছু পড়ে থাকো, তাহলে তো আমি বলবো যে তোমার টার্গেট আরো বড় করা উচিত। সো আজকের ভিডিওতে আমরা মেনলি কথা বলবো যে তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন, তুমি কিভাবে আমাদের ফিজিক্সে 95%-এর বেশি মার্কস পাইতে পারো। অর্থাৎ ফিজিক্স এক্সাম দিবা তুমি বেসিক্যালি 75 মার্কের, কারণ এখানে 25 মার্ক আছে প্র্যাকটিক্যাল। তো 75-এর মধ্যে 95%, মোটামুটি ধরো 73 বা 74 মার্ক তুমি আসলে কেমনে পাইতে পারো। হ্যাঁ, সো বেসিক্যালি বলা যায় 100%ই আর কি। মানে আমি ফোকাস করব তোমাকে এমন কিছু গাইডলাইন দেওয়ার যেটা আসলে খুবই বেসিক, অ্যান্ড যেটা তুমি যদি ঠিক মতো মেনে চলো, আশা করা যায় তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন তুমি খুব ভালো একটা রেজাল্ট করবা সামনে। ওকে, সো চলো আমরা শুরু করি। সো প্রথমেই আমাকে বুঝতে হবে যে ক্যাটাগরিটা ঠিক আছে, কারণ আমি যদি একটা বলি যে এটা করবা, এটা করবা, এটা করবা, সবার জন্য কিন্তু সেম জিনিস আসলে প্রযোজ্য হয় না। তো আমি বেসিক্যালি এখানে 3 ধরনের ক্যাটাগরি করছি। 1 নম্বর ক্যাটাগরি গুড প্রিপারেশন, অর্থাৎ এমন সব মানুষজন যারা টেস্টে খুব ভালো এক্সাম দিছো, তোমরা স্যাটিসফাইড, এন্ড তোমার কাছে মনে হচ্ছে না তোমার প্রিপারেশন খুব একটা খারাপ না, ভালোই আছে, মোটামুটি ভালো। এখন হয়তো এক্সেলেন্ট পর্যায়ে যাই নাই, বা এক্সিলেন্ট পর্যায়ে যদি যেয়ে থাকে, তোমরা আসলে এই ক্যাটাগরিতে পড়বা। অনেকেই থেকে থাকবা যাদের প্রিপারেশন খুব একটা ভালো না, বাট পড়াশোনা মোটামুটি করেছো, বাট অনেক গ্যাপ থেকে গেছে, অনেক কিছুই আছে। তাদেরকে নিয়েও আমরা আসলে কথাবার্তা বলবো, যাদের প্রিপারেশন নট গুড। অর্থাৎ তুমি পড়াশোনা করেছো, কিছুটা হইলেও করছো, কিন্তু খুব ভালো একটা পড়াশোনা করো নাই, বা কোনো না কোনো কারণে তুমি আসলে খুব ভালো জিনিসপত্র বুঝতে পারো নাই। এন্ড আমরা আরেক ক্যাটাগরি নিয়ে কথাবার্তা বলবো, যাদের প্রিপারেশনটা খুবই খারাপ, মানে ব্যাড প্রিপারেশন। প্রশ্ন হচ্ছে যাদের খুবই প্রিপারেশন খারাপ, তারাও 95%-এর মতো মার্কস পাইতে পারে। হ্যাঁ পারে, বাট এই টাইমটাকে তোমার কাজে লাগাইতে হবে। অর্থাৎ তুমি মনে করো গত 1 বছরে যা করছো, লাস্ট সময়টুকুতে যদি তা করো তাহলে তো হবে না, ঠিক না? এখন তোমার ওই মাইন্ডসেটটা দরকার। তো চলো আমরা প্রথমে কথাবার্তা বলি যে গুড প্রিপারেশন তাদের আসলে কি করা উচিত। ওকে, সো গুড প্রিপারেশন কারা, তাদের কিভাবে বুঝবো? তোমরা মোটামুটি বইটা একবার পড়ছো, তোমরা কোনো একটা কোর্সের আন্ডারে ছিলা, হয়তো তুমি অফলাইনে পড়ছো বা অনলাইনে পড়ছো, ঠিক আছে, কোনো একটা কোর্সের মধ্যে ছিলা, কোর্সগুলো তুমি শেষ করছো, ভাইয়াদের কথা মতো শুনছো, তুমি মোটামুটি ম্যাথ ট্যাথ পারো, টেস্টে তুমি বেশ ভালো একটা এক্সাম দিছো, তোমার একটা কনফিডেন্স আছে যে না আমি যদি এক্সাম দিই আমি হয়তোবা A+ পাবো, 2-1টাতে যদি ছুটে গেলে যাইতে পারে, এরকম হইতে পারে, বাট ইনশাল্লাহ আমি A+ পাবো, অথবা আমি যদি একটু ভালো মতো পড়াশোনা করে আমি অনেক ভালো কিছু করতে পারবো। যাদের এই মাইন্ডসেটটা আছে তাদের প্রিপারেশনটাকে আমরা বলছি গুড প্রিপারেশন। গুড প্রিপারেশনের ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে ওভারঅল তোমার কোন জায়গাতে গ্যাপ আছে, গ্যাপটা তুমি একটু খুঁজে বের করার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন, এটা কিন্তু সত্য কথা, তোমার কিছু না কিছু গ্যাপ থাকবেই। তার মানে তুমি একটু বোঝার চেষ্টা করবা যে আমি কোন চ্যাপ্টারটা পারি না, চ্যাপ্টার কোন কোন টপিকগুলো পারি না। যেই টপিকগুলো পারি না, তোমার কাজ হচ্ছে অতি দ্রুত ওই টপিকগুলো খুঁজে বের করে ওটা নোট করে ফেলা, বা ওই গ্যাপগুলো আস্তে আস্তে ফিল আপ করে ফেলা। এর জন্য তুমি একটা প্ল্যান বানাবা সুন্দর করে। ওকে, তাইলে তোমার মোটামুটি গ্যাপগুলো ফিল আপ হয়ে গেল, অ্যান্ড তুমি হচ্ছে যে জিনিসগুলো পারো সেই জিনিসগুলো তো রিভাইজ করবা, প্লাস যে গ্যাপগুলো ছিল সেগুলো তুমি ফিল আপ করে ফেলবা। এরপরে তোমার কাজ হচ্ছে একটা টেস্ট পেপার তুমি কিনবা, টেস্ট পেপার কেনার পরে তুমি সেই টেস্ট পেপারটা সলভ করবা। এখানে টেস্ট পেপারের মধ্যে তুমি 2 ধরনের প্রশ্ন পাবা। এক ধরনের প্রশ্ন পাবা বোর্ড প্রশ্ন, আর আরো প্রশ্ন পাবা সেটা হচ্ছে বিভিন্ন স্কুলে যে টেস্টে এবার আসছে এই প্রশ্নগুলো তুমি পাবা। তোমার কাজ হচ্ছে বোর্ড প্রশ্ন প্লাস বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো আছে, সিকিউ, এমসিকিউ, শর্ট কোশ্চেন, পুরোটাই শেষ করা। ঠিক আছে, তুমি কোনো ক্যাটাগরাইজ করতে যাবা না, এটা ভালো স্কুল, এটা খারাপ স্কুল, এটা অমুক বোর্ড, ঢাকা বোর্ড বা সামথিং, এরকম না। তোমার কাজ হচ্ছে পুরোটা শেষ করা, কারণ তুমি মোটামুটি এখন সবকিছুই পড়ে ফেলছো, তোমার একটা কনফিডেন্স আছে যে তুমি পারো। সো তোমার এখন সবকিছু পারা উচিত, এন্ড তুমি যদি পারো তাহলে তোমার আসলে সলভ করতে খুব বেশি সময় লাগবে না।
এই জন্য তোমার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তুমি কোনো ক্যাটাগরিজ না করে তুমি পুরো টেস্ট পেপারটা প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত সলভ করে ফেলবা। এরপরে তোমার যদি আশেপাশে কোনো অফলাইন সেন্টার থাকে যেখানে এক্সাম নিয়মিত দেয়া যায়, তুমি অবশ্যই সেখানে এক্সামে পার্টিসিপেট করবা। ঠিক আছে, এক্সাম দেওয়ার গুরুত্ব অনেক 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 বেশি। তোমার কাজ হবে অবশ্যই সেখানে এক্সামগুলো দেয়া। অ্যান্ড লাস্টলি তোমার জন্য একটা উপদেশ আছে আমার, সেটা হচ্ছে তোমার যদি প্রয়োজন না থাকে তাহলে তুমি ক্লাস কম করবা, প্র্যাকটিস বেশি করবা। যেহেতু আমি অনলাইনের জন্য ভিডিওটা বানাচ্ছি, সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট তোমরা হয়তো অনলাইনে ক্লাস করছো, যারা আমার ভিডিওটা দেখছো। অনেকে হয়তো আছো যারা অফলাইনে পড়াশোনা করো। তো যারা অফলাইনে পড়াশোনা করে, আমি নিজেও অফলাইনে পড়ছিলাম, আমি নিজে এখন অফলাইনে পড়াই। সো আমি দেখছি অফলাইনের স্টুডেন্টরা তুলনামূলকভাবে ক্লাসে কম ফোকাস করে, নিজেদের প্র্যাকটিস বেশি ফোকাস করে। ওদের যখন মনে হয় যে আমি এই জিনিসটা পারি, ওই জিনিসটার জন্য তারা অতিরিক্তভাবে ক্লাস করে না। বাট অনলাইনে সমস্যাটা হয় যে তোমরা বেশি বেশি ক্লাস করো, নিজেরা কম প্র্যাকটিস করো। অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে দিনের অর্ধেক সময় সে ক্লাস করতে করতেই কাটিয়ে দেয়, বাকি অর্ধেক সময় হয়তো সে পড়াশোনা করে। বাট তোমার যদি প্রিপারেশন এখন পর্যন্ত ভালো হয়ে থাকে, তাহলে তোমার প্রতি আমার উপদেশ হবে তুমি ক্লাসে কম সময় দাও, প্র্যাকটিসে বেশি সময় দাও। অর্থাৎ তুমি ভাইয়ার থেকে পড়াটা কম নাও, তুমি নিজে নিজে নিজেকে পড়াটা বেশি দাও। ওকে, এটা হচ্ছে তোমার প্রতি আমার এখন অনুরোধ থাকবে। ইউটিউবের ক্লাস থেকে বলো বা কোর্সের ক্লাস থেকে বলো, যেই জিনিসটা তুমি পারো ওই জিনিসটার জন্য আর ক্লাস করতে যাবার দরকার নেই। ঠিক আছে, তুমি যখন প্র্যাকটিস করবা তখন তুমি নিজেরাই বুঝতে পারবা যে কোথায় আমার ঘাটতি আছে, কোথায় আমার স্ট্রং জোন। স্ট্রং জোনের জন্য ক্লাস করার দরকার নয়, যেখানে ঘাটতি আছে সেটার জন্য ক্লাস করে তুমি গ্যাপটা ফিল আপ করে নিবা। আশা করা যায় তুমি যদি এই পুরো জিনিসটা ঠিক মতো করে ফেলতে পারো, তুমি 95% কেন, তুমি 100% মার্কস ইনশিওর করতে পারবা ফিজিক্সে। ওকে, অ্যান্ড ফিজিক্সে কেউ যদি খুব ভালো মতো পড়াশোনা করে, অবশ্যই তার 100% পাওয়াই আসলে কি পসিবল। ঠিক আছে, সো আই হোপ যাদের গুড প্রিপারেশন তারা কিভাবে আসলে আগাবা সেটা আমি তোমাকে বুঝাইতে পারছি। ওকে, এবার আসো যাদের প্রিপারেশন নট গুড। ওকে, অর্থাৎ তোমরা হয়তো পড়াশোনা করার চেষ্টা করেছো, কোনো না কোনো কারণে খুব একটা ভালো মতো পড়াশোনা করতে পারো নাই। এটা বিভিন্ন কারণে হইতে পারে, সেটা ইস্যু না। বাট ইস্যুটা হচ্ছে তোমাদের প্রিপারেশন খুব একটা ভালো না, বাট তোমাদের মোটামুটি একটা আইডিয়া আছে। তো তোমার প্রতি আমার গাইডলাইনটা হবে এইরকম যে আগের মতোই, যাদের গুড প্রিপারেশন তাদেরকে বলছিলাম গ্যাপটা ফিল আপ করতে, বাট তোমাদেরকে আমি বলছি কি গ্যাপটা আইডেন্টিফাই করতে। কারণ আমি জানি তোমাদের তুলনামূলকভাবে গ্যাপটা একটু বেশি আছে। তো তুমি ফার্স্টে কি করবা, গ্যাপগুলো আইডেন্টিফাই করবা। এখন গ্যাপের পরিমাণ হইতে পারে ফুল সিলেবাসে 50%, ফুল সিলেবাসে 60%, ফুল সিলেবাসের 80%, ফুল সিলেবাসে 10%, 20%। যতটুকু হোক না কেন তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমার হাতে এখনো অনেক সময় আছে। তুমি কি করবা, গ্যাপটা আইডেন্টিফাই করবা, করার পর তুমি একটা খাতায় লিখবা, একটা ডায়েরিতে লিখবা, অথবা কিছুতে একটা লিখে রাখবা, যেটা সবসময় তোমার চোখের সামনে থাকবে। ঠিক আছে, কারণ তুমি যখন একবার ভুলে যাবা যে আমার এই গ্যাপটা আছে, ওই গ্যাপটা ফিল আপ করা যাবে না, মানে হবে না আর কি। বেসিক্যালি তোমার গ্যাপটা তোমার সবসময় সামনে থাকা চাই। দেন তুমি কোশ্চেন অ্যানালাইসিসে ফোকাস করবা। কোশ্চেন অ্যানালাইসিসে ফোকাস করলে আমাদের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে তোমার যদি বেশি গ্যাপ থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। আর যেটা ইম্পর্টেন্ট সেটা তুমি যদি খুব ভালো মতো পড়ে ফেলো বা খুব ভালো মতো সময় দিবা, যেটা লেস ইম্পর্টেন্ট সেখানে কম সময় দিবা। তো তোমার জন্য বেসিক্যালি এটা সুবিধা হবে সিলেবাসটা কাভার করার জন্য। তো কোশ্চেন অ্যানালাইসিস এটা মাস্ট। তোমার যদি মনে হয় যে তুমি কোনো কোশ্চেন অ্যানালাইসিসে তুমি খুব একটা ভালো না, তাহলে তুমি তোমার কোনো বড় ভাইয়ার বা যারা পড়ায় তাদের হেল্প নাও, অথবা তোমার স্কুলের যারা ভালো বা শিক্ষক তাদের হেল্প নাও। ইভেন আমি ফিজিক্সের যে কোশ্চেন অ্যানালাইসিস সেটা আমি দেখাই দিচ্ছি একটু পরেই। ঠিক আছে, সো ফিজিক্স নিয়ে প্যারা নাই, বাকি মানে সাবজেক্টের জন্য তোমরা এই জিনিসগুলো একটু করে ফেলতে হবে। ওকে, কোশ্চেন অ্যানালাইসিস করলা অ্যান্ড তুমি বুঝতে পারলা কোনটা ইম্পর্টেন্ট কোনটা একটু কম ইম্পর্টেন্ট। এরপরে তোমার একটা প্রপার প্ল্যানিং বানাইতে হবে যে আমি কিভাবে এই গ্যাপগুলো ফিল আপ করবো। এখন তুমি জানো যে তোমার কোনটা বেশি পড়তে হবে কোনটা কম পড়তে হবে, তোমার কাছে সবকিছু আছে। তুমি গ্যাপটা ফিল আপ করার জন্য তুমি একটা প্ল্যান বানাবা। ওকে, প্ল্যান বানানোর পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি মানে প্ল্যান বানানোর পরে তো তুমি বেসিক্যালি এটা এটা করবা আর কি বেসিক্যালি। ঠিক আছে, এরপর এটা সেটা হচ্ছে ইউজ ইউটিউব কন্টেন্ট অর কোর্স কন্টেন্ট। অর্থাৎ তোমার যদি কোনো কোর্স কিনা থাকে তাহলে আমি অবশ্যই বলবো ইউটিউবে ফ্রি কন্টেন্ট না দেখে তুমি কোর্সের কন্টেন্টে আসো, কারণ কোর্সের কন্টেন্টগুলো হয় গুছানো। সাপোজ তোমরা যদি আমাদের এসএসসি এফআরবি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস পড়াই দিচ্ছি এন্ড আমরা কিন্তু ইনশিওর করি যে এফআরবিতে আমরা যা পড়াচ্ছি সেখান থেকে তুমি যদি ঠিকমতো পড়ো তাহলে কিন্তু হবে। বাট তুমি যখন ইউটিউবের ফ্রি কন্টেন্টের দিকে যাবা তখন কিন্তু তোমাকে নিজে নিজে ধরে 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 পুরো জিনিসটা শেষ করতে হবে। বাট তুমি দেখবা এসএসসি লেভেলে আমাদের যতগুলো ইউটিউব চ্যানেল আছে, এসএসসি ফিউচার স্কুল থেকে শুরু করে আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে, সবার কিন্তু ইউটিউবে যথেষ্ট পরিমাণ ফ্রি কন্টেন্ট আছে।
সেগুলো তুমি যদি প্রপার ইউটিলাইজ করতে পারো সেটা কিন্তু পসিবল তোমার গ্যাপগুলো ফিল আপ করতে। এজন্য তোমার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যদি তোমার কোনো কোর্স কিনা থাকে, আমি আবার বলি, আমি তোমাকে নতুন ভাবে কোর্স কিনতে বলছি না, বাট তোমার যদি কোর্স কিনা থাকে সেক্ষেত্রে তুমি কোর্সের কন্টেন্টগুলো ফলো করবা। আর তোমার যদি কোর্স কিনা না থাকে সেক্ষেত্রে তুমি ইউটিউবের ফ্রি কন্টেন্টগুলো ফলো করবা। ইউটিউবের ফ্রি কন্টেন্টগুলো অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ, তো এইগুলো ফলো করলেও কিন্তু তুমি তোমার গ্যাপটা ফিল আপ করে ফেলতে পারবা। গ্যাপটা ফিল আপ হইলো প্ল্যানিং এর পরে তুমি, তো গ্যাপটা ফিল আপ করবা কি দেখে, তুমি ইউটিউব ফ্রি কন্টেন্ট দেখে ফিল আপ করবা, অথবা কোর্সের কন্টেন্ট দেখে তুমি গ্যাপটা ফিল আপ করবা। এরপরে তোমার কাছে যে বোর্ড প্রশ্ন সলভ করা, অ্যান্ড আমাদের যে বোর্ড বইটা আছে সেটা একবার রিডিং দেয়া। কারণ কি, যখন আমরা শুধুমাত্র ইউটিউবের ভিডিওগুলো দেখি বা কোর্সের ভিডিওগুলো দেখি, বেসিক্যালি আমরা যে ভাইয়ারা তারা আমরা বেসিক্যালি ফোকাস করি এমন সব জিনিসপত্র তোমাদেরকে পড়াইতে যেটা তুমি নিজে পড়তে গিয়ে হয়তো বুঝবা না, তোমার কাছে অনেক বেশি টাফ লাগবে, ডিফিকাল্ট লাগবে, তোমার অনেক বেশি সময় নষ্ট হবে। আমরা চেষ্টা করি খুব সহজে সেই জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার, কিছু টেকনিক অবলম্বন করে বা কিছু একটা করে, যেন তুমি খুব সহজেই পরীক্ষাতে সেগুলো অ্যান্সার করে ফেলতে পারো। এক্ষেত্রে যেটা দেখা যায় যে তুমি সিকিউ যেগুলো অর্থাৎ সৃজনশীল প্রশ্ন তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা, খুব ভালো একটা মার্কস পেতে পারবা, কিন্তু এমসিকিউতে অনেক সময় সমস্যা থেকে যায়। বাট এমসিকিউ খুব বেসিক জিনিস থেকে প্রশ্ন আসে। সাপোজ এমসিকিউতে অনেক সময় এরকম প্রশ্ন আসবে যে ধরো লেটসে আমি একটা প্রশ্ন করলাম স্থির তড়িতে যে একটা ধনাত্মক চার্জের জন্য তড়িৎ বলরেখার দিক কোন দিকে হবে, তো বহির্মুখী হবে, ঠিক আছে। এটা যখন তুমি আবার বই পড়বা না, এটা তোমার মাথায় এমনি থাকবে। এখন আমি হয়তো ক্লাসে অনেকবার তোমাকে বলছি, বাট ক্লাসে যখন আমি বলছি তখন তুমি সিকিউ সলভ করার সময় জন্য বলছি, তুমি হয়তো ওইভাবে খেয়াল করো নাই, ঠিক আছে। সো ক্লাসে বেসিক্যালি সবকিছু হয়ে যায়, বাট এরপরেও তুমি যখন একবার বইটা সলভ করবা, এটা তোমার জন্য ভালো বুঝতে পারা, বা এটা তোমার জন্য নলেজ মানে আর একটু বেশি হবে, যে তোমার মাথায় থাকবে আর কি প্রত্যেকটা জিনিস। সো আমার তোমার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তুমি অবশ্যই কি করবা, বোর্ড প্রশ্ন সলভ করবা। তুমি একটা জিনিস হয়তো খেয়াল করলে দেখবা, আমি যখন গুড ক্যাটাগরির স্টুডেন্টের জন্য, গুড প্রিপারেশন ক্যাটাগরি স্টুডেন্টের জন্য বলছিলাম, তাদেরকে আমি রিকোয়েস্ট করছিলাম যে টেস্ট পেপার সলভ করতে, অ্যান্ড আমি বলছিলাম বোর্ড থেকে শুরু করে স্কুল কলেজ পুরোটা যেন সে সলভ করে, এ থেকে জেড কোনো কিছু যেন বাদ না দেয়, প্রথম পৃষ্ঠা থেকে লাস্ট পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটা জিনিস যেন সলভ করে। বাট তোমাদের জন্য আমি কিন্তু এই জিনিসটা বলি নাই, আমি কিন্তু বলি নাই টেস্ট পেপার সলভ করো, আমি তোমারে বলছি বোর্ড কোশ্চেন সলভ করো। অর্থাৎ যেহেতু আমি ধরে নিচ্ছি তোমার প্রিপারেশন একটু তুলনামূলকভাবে খারাপ, সো তুমি ফার্স্টে গ্যাপটা ফিল আপ করছো, গ্যাপটা ফিল আপ করতে তোমার একটা টাইম যাবে, অ্যান্ড এরপরে তুমি কি করছো, তুমি হচ্ছে বোর্ড প্রশ্নটাও সলভ করছো। সো বোর্ড প্রশ্ন সলভ করার পরে যদি তোমার কাছে সময় থাকে সেক্ষেত্রে তুমি স্কুল কলেজের প্রশ্নের দিকে আসবা, যদি সময় না থাকে তাহলে স্কুলের প্রশ্ন সলভ করার কোনো দরকার নেই। এন্ড অবশ্যই লাস্টলি তোমার জন্য একটা রিকোয়েস্ট থাকবে, তোমার জন্য এই প্রত্যেকটা জিনিস হয়ে যাবে তখন তুমি অবশ্যই কি দিবা, এক্সামে পার্টিসিপেট করবা, ঠিক আছে। এক্সামগুলোকে অবশ্যই দিবা, এক্সামের গুরুত্ব অপরিসীম, ঠিক আছে, সৃজনশীলের ঘর নাম্বার উদ্দীপকের মতো আর কি। সো আই হোপ আমি তোমারে বুঝাইতে পারছি। সো প্রথম কাজ তুমি গ্যাপ আইডেন্টিফাই করলা, এরপরে কি করবা, তুমি কোশ্চেন অ্যানালাইসিস করবা, এটা তোমার হেল্প করবে বুঝতে যে কি তোমার পড়া দরকার, কি তোমার ছাড়া দরকার। এরপর তুমি একটা প্রপার প্ল্যানিং বানাবা। আইডেন্টিফাই কিভাবে করবা, বিভিন্ন ইউটিউব ফ্রি কন্টেন্ট আছে, বা তোমার যদি কোনো কোর্স কিনা থাকে কোর্সের কন্টেন্ট থেকে, এন্ড এরপরে তোমার কাজ হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করা, এন্ড দেন হচ্ছে বোর্ড বইটা একবার রিডিং দেয়া, অবশ্যই এটা করবাই তুমি, ঠিক আছে। ওকে, এবার আসি আমাদের তার পরের ক্যাটাগরি, যাদের জন্য জিনিসটা আর একটু টাফ। কারণ তোমরা হয়তো বা অনেক বেশি হতাশ এখন, যে ভাই আমি তো পড়াশোনা করি নাই, আমার দ্বারা কি আদৌ হবে কি না, ঠিক আছে, বা অনেক বেশি। বাট ট্রুলি স্পিকিং অ্যান্ড বিলিভ মি, তোমার দ্বারাও এখন পসিবল, যদি তোমার ওই মাইন্ডসেটটা থাকে যে না আমি এখন থেকে পড়বো, দিনে আমি 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা হোক আমি পড়বো, অ্যান্ড আমি খুব ভালো একটা রেজাল্ট করবো। তো তোমার প্রতি আমার প্রথম যে রিকোয়েস্টটা থাকবে, বা উপদেশ যদি বলো, উপদেশটা থাকবে সেটা হচ্ছে তুমি একটা কোর্স কিনো, ওকে। অথবা যদি কোর্স কিনতে না চাও, তোমার যদি কোনো ইস্যু থাকে, তুমি যদি কোর্স কিনতে না চাও, তাইলে ইউটিউবের যে ফ্রি কন্টেন্ট গুলা সেগুলো তুমি প্রথমে ডাউনলোড করে হোক অথবা সেভ করে হোক, তুমি আগে চুজ করে ফেলো যে আমি এই প্লেলিস্ট এই প্লেলিস্ট এই প্লেলিস্টগুলো শেষ করব। খুব ভালো হয় তুমি যদি একটা কোর্স কিনো। দেখো আমি কিন্তু মানে তোমার সাথে সত্যি কথা বলতে ব্যবসা করতে আসি নাই, ঠিক আছে, আমি কিন্তু মানে বলতে আসি নাই আমাদের কোর্স কিনো, এন্ড আমি এই জন্য কোথাও কিন্তু উল্লেখ করিও নাই পুরো জিনিসটা, ঠিক আছে। এন্ড আমি দেখো হয়তো খেয়াল করবা যখন নট গুড প্রিপারেশন কথা বলছিলাম, আমি ওদেরকেও বলছিলাম আইদার ফার্স্টে বলছিলাম তুমি ইউটিউবের ফ্রি কন্টেন্ট ইউজ করো, না হইলে কোর্সের কন্টেন্ট ইউজ করো, কখন, যখন তোমার কোর্সে কিনা আসে। যদি কোর্স কিনা না থাকে তখন ইউটিউবের ফ্রি কন্টেন্ট ইউজ করতে বলছে, বাট আমি তো তোমাদের বলি নাই যে তুমি কোর্স কিনো, বাট তোমাদেরকে আমি বলছি কোর্সটা কিনো। কেন? কারণ আমি জানি এখন তোমার হাতে সময় নাই,
তোমার এখন একটা যদি কোর্স থাকে, কোর্সগুলো সাজানো গোছানো থাকে, তো তুমি বেসিক্যালি কোর্সে যা যা পড়াইছে তুমি যদি পুরোটা ফলো করতে পারো, এটাও পসিবল যে তুমি হয়তো একটা গ্যাপটা ফিল আপ করে ফেলতে পারবা। বাট তুমি যদি এখন নিজে 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 বুঝতে যাও যে ওর ভালো ওর খারাপ, ওর ওই ক্লাসটা ভালো ওর ওই ক্লাসটা ভালো, এটা তোমার এত বেশি সময় নষ্ট করবে যে তোমার হয়তো ওই গ্যাপগুলো ফিল আপ করে আবার একটা ভালো প্রিপারেশন নিয়ে হয়তো ভালো রেজাল্ট করা পসিবল হবে না। এই জন্য তোমার যে প্ল্যাটফর্মের ক্লাস কোর্স ভালো লাগে তুমি সেই প্ল্যাটফর্মের কোর্সগুলো কিনে ফেলতে পারো। তোমার যদি সামর্থ্য থাকে তুমি মাল্টিপল প্ল্যাটফর্মের কোর্স কিনো, বাট আমি বলবো যে কোনো একটা কোর্স কিনো সব থেকে ভালো, ঠিক আছে? সো ওই যে কোর্সটা কিনবা, আমি তোমাকে এই জন্য প্রথমে বলছি বাই এ কোর্স, মানে একটা কোর্স কিনো, কারণ এটা তোমার জন্য সব থেকে ভালো। এখন তোমার কোনো ইস্যু থাকতেই পারে, আমি তো তোমার অবস্থা জানি না, ঠিক না? সেক্ষেত্রে তুমি একটা প্ল্যান বানাও, যে প্ল্যানটা তোমার ইউটিউবের ফ্রি কন্টেন্ট দেখে তুমি কিভাবে রিকভার করতে পারো। এর জন্য তুমি তোমার কোনো সিনিয়র ভাইয়া অথবা ক্লাসে যারা টপার বা যারা এই অনলাইনে পড়ালেখা করে তাদের হেল্প নিতে পারো। যদি তুমি এমন একটা পার্সন হয়ে থাকো যার হয়তো অনলাইন ক্লাস খুব একটা ভালো লাগে না, তুমি অফলাইনে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করো, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যদি সামর্থ্য থাকে তাহলে একটা গাইড টিচার বাসায় নিতে, অর্থাৎ টিউটর যাদেরকে আমরা বলি, এরকম কোনো টিচার যদি পাও আশেপাশে তাহলে এরকম টিচার বাসায় নিতে। যদি এটা সামর্থ্য না থাকে তাহলে কোনো ভাইয়ার কাছে গিয়ে পড়ে আসো, যদি তোমার ভার্সিটি কোনো বাসা তোমার কোনো ভার্সিটির আশেপাশে হয়ে থাকে বা কোনো ভালো কলেজের আশেপাশে হয়ে থাকে যেখানকার ভাইয়ারা হয়তো বা ভালো পড়ায়, তো ভাইয়ার কাছে গিয়ে পড়ে আসো, সেক্ষেত্রে টাকা অনেক কম লাগে। ভাইয়া বাসা আসলে টাকা অনেক বেশি লাগে, ভাইয়ের কাছে গেলে টাকা একটু কম লাগে। যদি ওইটাও সামর্থ্য না থাকে কয়েকজন মিলে ব্যাচ বানাইতে পারো, ব্যাচ বানায় পড়তে পারো। যদি সেটাও না পারো তাইলে তো ইউটিউবের ফ্রি কন্টেন্ট দেখেই তোমাকে শেষ করতে হবে, এর বাইরে তো আর ওই নাই, তাই না? তুমি যদি এখন একটা ব্যাচের মধ্যে পড়তে যাও, যে ব্যাচের মধ্যে 60 জন 70 জন করে পড়ে, তুমি তোমার গ্যাপ ফিল আপ করতে পারবা না, বুঝছি? সো তোমার জন্য সব থেকে ভালো তুমি যদি, মানে আমি অলরেডি একবার বলছি, সো এইভাবে তুমি একটা আগে দেখো, হ্যাঁ তোমার তোমার আসলে সামর্থ্য কেমন, ওই অনুযায়ী তুমি কিছু একটা করো, কিছু একটা করো। হ্যাঁ, সো আমি লেটসে ধরলাম তুমি একটা কোর্স কিনছো, ওই কোর্সে যা আছে তুমি পুরোটা শেষ করবা। তুমি ইউটিউবের ফ্রি কন্টেন্ট দেখে শেষ করা ট্রাই করছো, সো তুমি আজকে রাতেই ফিক্স করে ফেলো যে আমি ফিজিক্সের জন্য এই প্লেলিস্টটা দেখবো, কেমিস্ট্রির জন্য এটা দেখবো, ম্যাথের জন্য এটা দেখবো। ফিজিক্সে টোটাল এত ঘন্টার ক্লাস, কেমিস্ট্রি এত ঘন্টা ক্লাস, ম্যাথে এত ঘন্টা ক্লাস, স্পিড একটু বাড়াই দেখতে পারো বা 1 দিয়ে দেখতে পারো। সো আমার এই ক্লাসগুলো করতে এত 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 সময় লাগবে। এখন তুমি এই ক্লাসগুলো কখন শেষ করবা, কোনটা কোন মাসে করবা, একটা প্ল্যান বানাই ফেলো, ঠিক আছে? এরপরে তোমার কাজ হচ্ছে টেস্ট পেপার সলভ করা। এখানে কিন্তু আমি তোমার বলছি না যে শুধুমাত্র বোর্ড প্রশ্ন সলভেও কিন্তু আমি বলছি না, আমি তোমাকে বলছি টেস্ট পেপারই। তো বেসিক্যালি গুড প্রিপারেশন যাদের ছিল তাদেরকেও বলছিলাম টেস্ট পেপার, তোমাদেরকেও আমি বলছি টেস্ট পেপার। কেন টেস্ট পেপার সলভ করতে বলছি? কারণ তোমার এখন এই ক্লাস করার পরে তোমার মূল কাজই হবে শুধুমাত্র টেস্ট পেপার নিয়ে বসে থাকা। অর্থাৎ তুমি ক্লাস করবা টেস্ট পেপার সলভ করবা, ক্লাস করবা টেস্ট পেপার সলভ করবা, এর বাইরে আর তোমার কোনো কাজ নাই। কারণ আমি ধরে নিচ্ছি তোমার প্রিপারেশন একদমই খারাপ। তাহলে তুমি একটা ক্লাস করবা, ওই ক্লাস করার পর সাথে সাথেই ওইটা টেস্ট পেপার তুমি সলভ করবা, এর বাইরে আর তোমার কোনো কাজ নাই, কোনো কাজ নাই, লিটারালি কিচ্ছু না, বুঝছো? আর এরপরে তোমার যখন টেস্ট পেপার একটা সলভ করতে করতে একটা মোটামুটি একটা ভালো আয়ত্ত আসবে, এরপর তুমি বোর্ড প্রশ্নটা মানে বোর্ড বই যেটা এটা রিডিং দিবা। এরপরে এরপরে এখন এক্সাম দিয়ে লাভ নাই, এরপরে যদি তোমার মনে হয় সো তুমি একটা এক্সাম দিবা, মনে হয় না অবশ্যই একটা এক্সাম দিয়ে কি চেষ্টা করবা, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কথাবার্তা। তো এটা যে শুধুমাত্র ফিজিক্সের জন্য সত্য তা না, এটা কিন্তু যে কোনো কিছুর জন্য কিন্তু সত্য হবে। এখন আসো ফিজিক্সের জন্য আমরা আসলে অ্যানালাইসিসটা যদি একটু করি। আচ্ছা, এখন ফিজিক্সের শর্ট সিলেবাসে আমাদের বেসিক্যালি এই কয়েকটা চ্যাপ্টার আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। এখন তোমাদের ফিজিক্সে টোটাল সিকিউ আসবে কয়টা? সাতটা। সাতটার মধ্যে লিখতে হবে কয়টা? চারটা। এর মধ্যে তুমি যদি সিকিউ চারটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ো, অর্থাৎ সিকিউ মানে গ আর ঘ, ক খ যেখানে সেখান থেকে আসতে পারে, এটা আসলে কোনো গ্যারেন্টি নাই। আশা করা যায় সাতটা চ্যাপ্টার থেকে সাতটা সিকিউ আসবে। আর যদি এখান থেকে কোনোভাবে বাদ যায়, সিকিউটা যদি এখান থেকে বাদ যায়, অর্থাৎ ভৌত জগৎ থেকে যদি বাদ যায়, তাহলে আইদার গতি বল অথবা কাজ শক্তি তিনটার মধ্যে একটা থেকে ডাবল কোশ্চেন আসবে, ঠিক আছে? গতি বল কাজ শক্তি তিনটা থেকে একটা ডাবল কোশ্চেন আসবে যদি এটা বাদ যায়, আর এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে তা আসবেই। ওকে, এখন আমরা একটু ক্যাটাগরি ওয়াইজ কথা বলি। তুমি যদি গুড প্রিপারেশনের ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তোমার জন্য এত সাজেশন কোশ্চেন অ্যানালাইসিস কোনো কিছুরই দরকার নাই, তোমার কাছে যা আছে সবকিছু তুমি পড়ে শেষ করা ট্রাই করো। তোমার যদি মনে হয় যে মোটামুটি গুড প্রিপারেশন, ঠিক আছে, গুড প্রিপারেশন আর কি, সরি নট গুড প্রিপারেশন মানে খুব একটা ভালো না, তাহলে আমি তোমাকে বলবো, আমি পার্সোনালি আর কি, আমি তোমাকে বলবো তরঙ্গ ও শব্দ এটাতে খুব ভালো মতো ফোকাস করতে, আলোর প্রতিফলন এই চ্যাপ্টারটাতে খুব ভালো মতো ফোকাস করতে, ঠিক আছে? আলোর প্রতিফলন চ্যাপ্টারটাতে ভালো মতো ফোকাস করতে, এখান থেকে দুইটা,
স্থির তড়িৎ, এইটা ফোকাস করতে বলবো। এই তিনটা খুব ভালো মতো তুমি ফোকাস করবা। এন্ড যাদের প্রিপারেশন নট নট গুড, মানে সরি ব্যাড আর কি, ব্যাড প্রিপারেশন, তাদের জন্য বলবো তুমি সবার প্রথমে এই তিনটা চ্যাপ্টার শেষ করবা। তরঙ্গ শব্দ, আলোর প্রতিফলন, স্থির তড়িৎ। আমি তোমারে বলে দিই তুমি কি কি পড়বা, ঠিক আছে? তুমি তরঙ্গ শব্দ থেকে তুমি দেখবা যে আমাদের দুইটা ক্যাটাগরি থেকে ম্যাথ আসছে সব থেকে বেশি। নাম্বার 1 হচ্ছে ভি সমানুপাতিক √/t, অর্থাৎ শব্দের বেগ তাপমাত্রার সাথে সাথে কিভাবে চেঞ্জ হয় এখান থেকে প্রশ্ন আসে। আর 2 নাম্বার যেটা আসে সেটা হচ্ছে প্রতিধ্বনি। 2 নাম্বার যেটা আসে সেটা কি আমাদের প্রতিধ্বনি, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে আইদার এখান থেকে প্রশ্নটা খুব ভালো মতো দেখো, এখান থেকে প্রশ্নটা আমাদের শব্দের বেগ নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, অথবা প্রতিধ্বনি থেকে। তাহলে এটা তো একটা জাস্ট সূত্র, এই সূত্র দিয়ে কতগুলো ম্যাথ আসতে, মানে কয় ধরনের ম্যাথ আসতে পারে, সর্বোচ্চ 2-3টা প্যাচাই দিতে পারে, পড়ে ফেলবা, শেষ। প্রতিধ্বনি ভালো মতো শিখে ফেলবা, ঠিক আছে? তাইলেই হবে। 3 নম্বরে যেটা আসতে পারে সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এই সূত্র থেকে কিছু ম্যাথ মাঝে মাঝে দিয়ে দেয়, এটা একটু ভালো মতো পড়তে হবে। এই 3টা জায়গা থেকে কি আমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন আরো সহজ কমন পাওয়া, কারণ কি এখানে হয় বিম্ব গঠন থেকে প্রশ্ন আসবে, হয় বিম্ব গঠন থেকে প্রশ্ন আসবে, অথবা 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, এই সূত্র থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? এই সূত্রের সাথে আরেকটা কোশ্চেন আরেকটা রিলেটেড দিয়ে দেয়, এটা হচ্ছে আমাদের বিবর্ধন। এখান থেকে কি আমাদের বিবর্ধন থেকে কি আসতে পারে, হ্যাঁ? সো বেসিক্যালি আমাদের এই যে কয়েকটা জায়গা, এই কয়েকটা জায়গা থেকে কি তোমার পড়তে হবে, যে কিভাবে আলো কোথায়, মানে বস্তু কোথায় থাকলে বিম্ব কোথায় গঠিত হয়, কিভাবে বিম্ব গঠন করতে হয়, এই নিয়মগুলো তুমি শিখবা সুন্দরভাবে। এগুলো শিখতে খুব বেশি হইলে তোমার 15 থেকে 20 মিনিট সময় লাগার কথা, ঠিক আছে? আমি ধরে নিলাম তুমি জানো না, 1 ঘন্টা লাগবে, এর বেশি লাগার কথা না। 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, এই সূত্র থেকে যতগুলা ম্যাথ আসে সবগুলা ম্যাথ করে ফেলবা। বিবর্ধন থেকে যে ম্যাথ আসে ম্যাথগুলো করে ফেলবা, এখান থেকে শেষ, কমন পেয়ে যাবা সবকিছুই। 3 নাম্বার আসে স্থির তড়িৎ। স্থির তড়িৎ থেকে আমাদের সব থেকে যেটা বেশি আসে সেটা হচ্ছে আইদার এখান থেকে প্রশ্ন আসবে আমাদের তড়িৎ প্রাবল্য থেকে, আর প্রাবল্য থেকে যদি আসে তাহলে প্রাবল্যের সাথে বিভব যুক্ত করে দেয়, প্রাবল্যের সাথে বিভব যুক্ত করে দেয়, অথবা প্রশ্ন আসবে ধারক থেকে। এই দুইটা জায়গা থেকে কি প্রশ্ন আসার পসিবিলিটি সব থেকে বেশি। প্রাবল্য নির্ণয় করা, একটা চার্জ থেকে বিভিন্ন দূরত্বে প্রাবল্য নির্ণয়, অথবা একটা চতুর্ভুজের কেন্দ্রে প্রাবল্য নির্ণয়, অথবা একটা চতুর্ভুজের একটা বাহুতে প্রাবল্য নির্ণয়। বিভবের ক্ষেত্রেও সেম, বিভিন্ন ক্ষেত্রে বিভব নির্ণয়, অথবা একটা গোলকের কেন্দ্রে বা বাইরে প্রাবল্য বিভব নির্ণয় প্রশ্ন আসে। ধারক থেকে প্রশ্ন আসে, ধারকের সঞ্চিত শক্তি কত, ধারকে কি পরিমাণ চার্জ জমা থাকবে, তুল্য ধারকত্ব বের করা, এই জিনিসপত্রগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? আর যদি এই জায়গাতে মিস হয়ে যায় তাহলে আমাদের কুলম্ব থেকে কখনো কখনো গ নাম্বার প্রশ্ন আসে। কুলম্ব বল থেকে কি আমাদের গ নাম্বার প্রশ্ন আসতে দেখা যায়। তো এই কয়েকটা টপিক তুমি যদি খুব ভালো মতো পড়ে ফেলো, তুমি গ ঘ কমন পেয়ে যাবা, যে ব্যাপারটা। ওকে, এখন আমরা কি এগুলো ছেড়ে দিব তাইলে? না, এগুলো ছাড়বো না, ঠিক আছে? এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের একটা বোনাস। এখান থেকে যে প্রশ্ন আসবে কিনা এটা না কোনো গ্যারেন্টি নাই, বাট যদি আসে এখান থেকে একটা প্রশ্নই আসতে পারে, সেটা হচ্ছে পরিমাপে ত্রুটি। এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে পরিমাপে যে আপেক্ষিক ত্রুটি আছে এখান থেকেই প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্ন আর কি। বেসিক্যালি পরিমাপে যে আপেক্ষিক ত্রুটি আছে এখান থেকে প্রশ্ন আসবে, এটা খুব ভালো মতো তাহলে আমাদেরকে পড়তে হবে। গতি, বল, কাজ, শক্তি, ক্ষমতা, এই 3টা চ্যাপ্টার এর মধ্যে একটা সৌন্দর্য হচ্ছে একটা চ্যাপ্টার যে ভালো মতো বোঝে সে বাকি 2টা চ্যাপ্টারও বুঝে। মানে এমন খুব কম মানুষ পাওয়া যাবে যে গতি বুঝে কিন্তু বল বুঝে না বা কাজ শক্তি বুঝে না, বা মনে করে সে বল বুঝে বাট গতি বুঝে না, কাজ শক্তি বুঝে না, এমন মানুষ খুব কম পাওয়া যায়। অর্থাৎ পাওয়া গেলে এমন পাওয়া যায় 3টাই বুঝে অথবা 3টাই বুঝে না, কারণ এই 3টা হচ্ছে বেসিক্যালি মেকানিক্সের একটা পার্ট, ঠিক আছে, বলবিদ্যার পার্ট। হ্যাঁ, তো এখন এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি। এখন তোমার যদি ভাগ্য ভালো থাকে এই 3টা থেকে তুমি 3টা প্রশ্ন কমন পেয়ে যাবা, আর যদি এখান থেকে আসে এখান থেকে পাবা। এখন তোমার
মানে মনে করো এগুলো কিন্তু এনাফ না, তাই না? আমরা যেহেতু 100% মার্কস পাইতে চাই, আমাদের কিন্তু গতি, বল, কাজ, শক্তি, ক্ষমতা এগুলো কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। এগুলো থেকে না কি যে প্রশ্ন আসে এটা না কোনো গ্যারেন্টি নাই, বুঝছো? এখান থেকে আমি বলে দিছি, তুমি মিলাই দেখো, এর বাইরে প্রশ্ন আসবে না যা যা বলছি। বাট এখানে যেটা আমি বলবো এগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারি, বাট কখনো কখনো দেখা যায় একটু ভিন্ন ধর্মী প্রশ্ন আসতে দেখা যায়, ঠিক আছে? সো আমি ক্যাটাগরি ওয়াইজ যদি লিখি, তাহলে এই যে গতি থেকে সব থেকে যে প্রশ্নটা বেশি আসতে পারে গতি থেকে, সেটা হচ্ছে গ্রাফ। এই গ্রাফ থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে, গতিতে গ্রাফ থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। এন্ড গ্রাফটা কেমন গ্রাফ? ভিটি গ্রাফ, ঠিক আছে? ভিটি গ্রাফ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়। তো গ্রাফ খুব ভালো মতো শিখতে হবে, ঠিক আছে? আমি জানি গ্রাফ শিখে একটু টাফ, বাট আমাদের এসএস ফিউচার স্কুল ইউটিউব চ্যানেল আছে, এখানে দেখবা শিওর শর্ট বলে সিকিউ এমসিকিউ সিরিজ আছে। তো শিওর শর্ট সিকিউ এর মধ্যে তুমি যদি যাও তাহলে দেখবো ওখানে আমি গ্রাফটা খুব ভালো মতো পড়াইছি, ওইটা দেখে তুমি গ্রাফগুলো শিখে নিতে পারো, ঠিক আছে? শিওর শর্ট, হ্যাঁ, শিওর শর্ট সিকিউ, ওখান থেকে তুমি এগুলো হেল্প নিতে পারো, হ্যাঁ, ওখানে খুব ভালো মতো পড়াইছি। আই হোপ ওখান থেকে দেখলে মোটামুটি হয়ে যাবে, হ্যাঁ, গ্রাফটা পড়বা। এরপরে যে আমাদের গতি যে সমীকরণ আছে, গতির সমীকরণ, এই গতির সমীকরণ থেকে কি প্রশ্ন আসতে দেখা যায়। এগুলো যদি মিস হয় তাহলে আমাদের পরন্ত বস্তু থেকে প্রশ্ন আসবে, এগুলো যদি মিস হয় তাহলে কেমন পরন্ত বস্তু থেকে কি প্রশ্ন আসবে, ঠিক আছে? সো বেসিক্যালি আসলে বিভিন্ন বোর্ডে বিভিন্নটা দেয়, হ্যাঁ, দেখবা তো মিলাই ঝুলে সব জায়গা থেকে প্রশ্ন আসে। মানে হয়তো ঢাকা বোর্ডে থাকে হয়তো গ্রাফ থেকে আসবে, রাজশাহী বোর্ডে তো গতি সমীকরণ থেকে আসবে, হয়তো যশোর বোর্ডে আরেকটা জায়গা থেকে আসবে, এরকমই হয়। সো বেসিক্যালি কম ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট না, আসলে সবগুলা থেকে প্রশ্ন আসতে পারে। এই টপিকগুলো তোমাকে একটু ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? বল থেকে কি কি প্রশ্ন আসে? বল থেকে সব থেকে বেশি আসতে দেখা যায় যে সংঘর্ষ ও ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে? আমরা যদি একটু সহজে লিখে ফেলি তাহলে এটা কি, ভরবেগের সংরক্ষণ সূত্রটা খুব ভালো মতো পড়বা। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আর বল নির্ণয় করো, ত্বরণ কত হবে, এই টাইপের যদি জিনিসপত্র আসে তাহলে অবশ্যই সেখানে ঘর্ষণ বল থাকবে। তাহলে ঘর্ষণ বল রিলেটেড যত যা কিছু আছে এগুলো একটু পড়বা। ঘর্ষণ বল রিলেটেড যত যা কিছু আছে সেগুলোকে তোমাকে পড়তে হবে খুব ভালো মতো, ঠিক আছে? এই দুইটা টপিক যদি তুমি খুব ভালো মতো পড়ো, আশা করা যায় তুমি কমন পাবা, ঠিক আছে? কারণ ঘর্ষণ বল পড়লে তুমি বেসিক্যালি বলের যে প্রথমে যে সূত্রগুলো, নিউটনের যে গতি সূত্র, মানে এফ ইজিক্যাল টু এম এ থেকে, ওগুলো তোমার পড়া হয়ে যাবে। এরপর আরো কিছু জিনিস আছে, যে ওই যে অভিকর্ষ ত্বরণ নির্ণয়, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের মহাকর্ষ বল নির্ণয়, এই জিনিসগুলো খুব কম ইম্পর্টেন্ট। পুলির ম্যাথ কখনো কোথাও কোথাও আসছে, এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। এখন যদি তুমি গুড প্রিপারেশন ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তো তুমি সব পড়বা, কোনো কিছু বাদ দিবা না। আমি বেসিক্যালি কোশ্চেন অ্যানালাইসিস গুলো করছি যারা নট গুড অ্যান্ড ব্যাড প্রিপারেশনের মধ্যে আছো তাদের জন্য। তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো আগে সলভ করা, এগুলো করার পরে যদি সময় থাকে তাহলে এর বাইরে যা যা আছে সেগুলো করবা, বাট এই বোর্ডে যা যা লিখছি আগে এগুলো শেষ করবা, ঠিক আছে? এরপরে অন্য কিছু থাকলে করবা। তো বেসিক্যালি এখানে আমি কি জাস্ট দুইটা টপিকে লিখে রাখলাম, হ্যাঁ, এটা আমার কাছে এনাফ মনে হচ্ছে। ওকে, আরেকটা হচ্ছে কি আমাদের কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতা, এই যে পাম্পের যে ক্ষমতার ম্যাথ আছে না, যে পাম্পের ক্ষমতা অর্থাৎ পানি যে তুলে, ক্ষমতা কর্মদক্ষতা, পাম্পের ক্ষমতা কর্মদক্ষতা, এইটা থেকে যত ম্যাথ আছে এটা খুব ভালো মতো পড়বা। প্রথমে পাম্পের ক্ষমতা কর্মদক্ষতা থেকে যা যা আছে এটা খুব ভালো মতো পড়বা। এটা হচ্ছে প্রথম টপিক তোমার পড়ার জন্য, মানে ইম্পর্টেন্ট বা প্রায়োরিটি সেট করার জন্য, কারণ এখান থেকে প্রশ্ন সব থেকে বেশি আসতে দেখা যায়। এরপর শক্তির যে সংরক্ষণশীলতা নীতি, বা বলতে পারে হচ্ছে গতিশক্তি বিভব শক্তি নির্ণয়, ঠিক আছে? কারণ বেসিক্যালি তোমাকে গতিশক্তি আর বিভব শক্তি নির্ণয় করে দেখাইতে হবে যে শক্তি কি আছে, সংরক্ষণ, তাই না? বিভব শক্তি থেকে কি, বিভব শক্তি কি, সংরক্ষণ, ঠিক আছে? অর্থাৎ শক্তি সংরক্ষণ যে নীতি আছে এখান থেকে কি তোমার প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে বেসিক্যালি এখানে তুমি যদি পাম্পের ক্ষমতা বা কর্মদক্ষতা পড়ো, এন্ড এই যে শক্তির যে সংরক্ষণ এটা যদি তুমি ঠিকমতো পড়ো, তাহলে এখান থেকে কি তোমার একটা কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, বা এখান থেকে আসলে প্রশ্ন আসে। এগুলো তুমি যখন পড়ে সলভ করবা তোমার বেসিক্যালি পুরো চ্যাপ্টারটা আসলে হয়েও যায় পড়া, হ্যাঁ। তো আমি তোমার এইখানে যা যা লিখছি এই টপিকগুলো হচ্ছে বেসিক্যালি তোমার কোশ্চেন অ্যানালাইসিস।
বাট এখানে একদম গভীরে গিয়ে আমি কিন্তু বলি নাই, আমি জাস্ট টপিকের নামগুলো লিখে দিছি। তুমি যখন কোশ্চেন অ্যানালাইসিস করবা, ধরো তুমি এইখানে লেটস সে মনে করো গতি চ্যাপ্টারে তুমি কোশ্চেন অ্যানালাইসিস করছো, তো তুমি আমি এখানে লিখছি গ্রাফ, ভিটি গ্রাফ আসে। এখন তুমি দেখার চেষ্টা করবে যে ভিটি গ্রাফ থেকে কি প্রশ্ন আসে। তো ভিটি গ্রাফে গ নাম্বার প্রশ্ন আসে ত্বরণ নির্ণয়, ঘ নাম্বার প্রশ্ন আসে সরণ নির্ণয় করো, ভৌতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তোমাকে এগুলো পড়ে ফেলতে হবে বা করে ফেলতে হবে আর কি। হ্যাঁ, সো তুমি এটাও অ্যানালিসিসের মধ্যে লিখে রাখবা যে আমাদের গতি চ্যাপ্টার থেকে আসে যে গ্রাফ আসে, সো গ্রাফ থেকে এই প্রশ্নটা আসে। আমাদের গতির সমীকরণ থেকে প্রশ্ন আসে, গতির সমীকরণ থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই দুই ধরনের প্রশ্ন আসে। পরন্ত বস্তু থেকে কি কি সূত্র দিয়ে প্রশ্ন আসে, তাই না? যে আমাদের একটা পরন্ত বস্তু পড়ছে, তাহলে তার পড়তে কত সময় লাগবে, সে কত বেগে পড়বে, সো বেগ নির্ণয়, উচ্চতা নির্ণয়, সময় নির্ণয় থেকে প্রশ্ন আসে। এইভাবে তুমি আরেকটু সাব টপিক করবা, মানে টপিকের সাব টপিক করে ফেলবা। এন্ড ওই জিনিসগুলো কি তুমি ধরে ধরে পড়ার চেষ্টা করবা। এন্ড সর্বোপরি তুমি বই তো পড়বা, এন্ড তুমি চেষ্টা করবে একটা এক্সাম দেওয়ার। এন্ড তোমার আমার প্রিপারেশন, মানে বেসিক্যালি এটা হচ্ছে মেন জিনিস আর কি। হ্যাঁ, আমার মতে এইটা তুমি যদি ঠিক মতো ফলো করতে পারো, আশা করা যায় তোমার প্রিপারেশন এখন যেমনই হোক না কেন, তুমি ফিজিক্সে খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার হয়তোবা তোমাদের সামনে আরো কোনো ভালো গাইডলাইন নিয়ে বা আরো বিভিন্ন ক্লাসে হয়তোবা তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো মতো পড়াশোনা করো। খুব ইম্পর্টেন্ট একটা টাইম আসলে লাইফে আসলে পড়াশোনা করেই যে সবকিছু করতে হয় ব্যাপারটা এমন না। বাট তুমি যদি এসএসসি তে খুব ভালো একটা রেজাল্ট করো, এটা আসলে তোমার লাইফে একটা পজিটিভ সাইন হয়ে থাকবে। কারণ তুমি বেসিক্যালি যখন তুমি এসএসসি তে রেজাল্ট ভালো করছো, এটা আসলে এটাই মিন করে যে তুমি যেটা করতে চাও তুমি আসলে সেটা করতে পারো। বাট তুমি যদি এটা ফেলিওর হও, তুমি যদি খুব একটা ভালো রেজাল্ট না করতে পারো, তোমার নিজের কাছে একটু খারাপ লাগবে অ্যান্ড তোমার নিজেকে ফেলিওর মনে হবে, অ্যান্ড তোমার যে কনফিডেন্স সেটা একটু লো হয়ে যেতে পারে। তো বেসিক্যালি যেহেতু পড়াশোনা করছোই, একটু ভালো মতো পড়াশোনা করো যেন খুব ভালো একটা রেজাল্ট করতে পারো। সবার জন্য অনেক দোয়া থাকবে, আমার জন্য দোয়া কইরো। সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আরো বড় কোনো জায়গাতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।